মা ওয়ার্ড্রপ খোলো। তার আগের দিন আমি জমি বায়না করবো বলে 26 লক্ষ টাকা উঠাইছি। মা ড্রয়ার খুলে দেখে আমার সব শেষ ভাইয়া। আমার নাম মোহাম্মদ মহিবুল ইসলাম সুইট। আমার বাসা কুষ্টিয়া। আমি একজন মালয়েশিয়া প্রবাসী। 2013 সালে মালয়েশিয়া যাই। একবারে আসছি 2023 সালে। 23 সালে আসার পর ফ্যামিলিগতভাবেই একটা মেয়ে দেখা হয়। তো যাই হোক, তার সাথে ফ্যামিলিগতভাবে থেকে আমার বিয়ে হয়। বিয়ের পরে সব কিছু ঠিকঠাকই ছিল। যখন আমার একটা ফ্রেন্ড ওকে দেখলো, তখন আমাকে বলছিল যে বন্ধু তুই কী করছিস, খোঁজ খবর নিস নাই? কারণ একই কলেজে আমার ওই বন্ধুও পড়তো, ওর থেকে একটু সিনিয়র। পরে আমাকে একটা জিনিসই বলছিল, বিয়ে করে ফেলছিস, অতীত নিয়ে ঘাটিস না, তাহলে জীবনটা নষ্ট হয়ে যাবে। তা আমি যখন আমার বাবাকে বললাম যে আব্বা আপনারা খোঁজ খবর ঠিকঠাক নিলেন না, তখন আমার বাবাও আমাকে বলছিল এখনও আমাদের ঘরের বউ, আমাদের বাড়ির মান সম্মান, অতীত নিয়ে ভাইবো না, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন বর্তমান আর ভবিষ্যতের দিকে ফোকাস করো। আমি আর একটা দিনও একটা কথাও জিজ্ঞেস করি না। এই কথা আমার ওয়াইফ জানেও না যে আমি ওর এইসব জানি। তখন সম্পর্ক খুব ভালো ছিল, কোনো সমস্যা নাই। আমি আবার মালয়েশিয়া ব্যাক করি। মালয়েশিয়া যাওয়ার পর এমন কোনো দিন নাই যে আমরা ইমোতে আর হোয়াটসঅ্যাপে 12 থেকে 14 ঘন্টা অডিও ভিডিও কলে কথা না বলছি। মালয়েশিয়ার টাইম রাত 1টা পর্যন্ত আমি ওর সাথে ফোনে কথা বলতাম, বাংলাদেশ টাইম রাত 11টা। আমি ঘুমাই যাইতাম, ও কী করতো না করতো জানি না। তবে হ্যাঁ, ও মাঝে মাঝেই ওর ফোন আমাকে দেখাইতো, কোনো কিছু করে না। মানুষজন খারাপ বলবে বিধায় ঠিকঠাক কলেজেও যাইতো না। 2025 সালের 7 ফেব্রুয়ারি আবার আমি ব্যাক করি। ইচ্ছে ছিল যে এবার আমি আমার ওয়াইফকে নিয়ে চলে যাব। আমি সমস্ত কাগজপাতি আমার কাছে আছে, আপনারা চাইলে আমি দেখাতেও পারবো। আমি নিয়ে যাওয়ার জন্যই সব কিছু রেডি করছি। সে যাবে আমার সঙ্গে, সব কিছুই ঠিক ছিল, কোনো সমস্যা ছিল না আমাদের। ফেব্রুয়ারি মাসটা ঠিকঠাক মোটামুটি চলে। ও আমার শ্বশুর বাড়ি যাই, আমিও যাই, যে একদিন দুদিন থাকি চলে আসি। তো হঠাৎ করে রোজা শুরুর পর গেলে আর আসতে চায় না। 2 দিন 4 দিন 5 দিন আমাকে ছাড়াই যাই থাকে না। আমি আমার লাইফে কোনো দিন ওকে একটা গালি দিছি না, মারছি। হঠাৎ করে একদিন ও আসলো আবার 6-7 দিন পর। আসার পর 17ই মার্চ আমাদের অ্যানিভার্সারি। আমি ওকে বলছিলাম যে আমরা 17ই মার্চটা আমার বাড়িতে কিছু একটা তোমাকে নিয়ে করে তারপরে আমরা 17 মার্চ দুপুরের পর তোমার বাড়িতে যাব, তোমার বাড়িতে যাই, এটা আমরা উদযাপন করব। ওর বোনের সাথে আমার সমস্ত প্রকার প্ল্যান, কি কি করতে হবে, কি করা যায় ভাইয়া, সব কিছু। না, সেদিন আর গেল না। আমার মা, আমি আর আমার ওয়াইফই আমাদের বাড়িতে থাকতাম। 19 মার্চ জোহরের নামাজ পড়ে একটু বাগানের দিক গেছি। হঠাৎ করে বাড়িতে আসার পর দেখিও নাই, ঘর ফাঁকা। ঘরে আমার মালয়েশিয়ার থেকে আনা কোনো ব্যাগ নাই, কোনো কাগজপাতি নাই। 2টা ফোন ইউজ করি, ফোন 2টা চার্জে ছিল, ফোন নাই। আমি মাকে বললাম মা ওয়ার্ড্রপের চাবি কোন জায়গায়? চাবি তো সবসময় ওর কাছ থাকে, মা ওয়ার্ড্রপ খোলো। তার আগের দিন আমি জমি বায়না করবো বলে 26 লক্ষ টাকা উঠাইছি। ওর কাছে আগেকার ছিল 3,30,000 মতো। 26 লক্ষ টাকা আপনি ড্রয়ারে রাখছেন? আমি ড্রয়ারে রাখছি, কারণ যেদিন ও চলে গেল সেই দিনই লোক আসবে, টাকা দিতে হবে। জমির বায়না? জমির বায়না। জমিটাও কেনার কথা ওর নামেই, ওর বাড়ির পাশে ওর চাচার জমি কেনার কথা। জমির দাম 76 লক্ষ টাকা। মা ড্রয়ার খুলে দেখে আমার সব শেষ ভাইয়া। আমার পোশাক আশাকও নাই। আমি মাকে বললাম মা আমার পাসপোর্ট কোন জায়গায়? যখন আমি ড্রয়ার খুলে আমার নিজের পোশাক আশাকও দেখিনি, পাসপোর্ট কোন জায়গায় পাবো ভাইয়া? এমন সিস্টেম করে নিয়ে গেছে, আমার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সব কিছু নিয়ে গেছে ভাইয়া। পরে যখন ফোন দিছি ওকে, ফোন ধরে না, ফোন বন্ধ। যখন আমি আমার শ্বশুর শাশুড়িকে ফোন দিলাম, শ্বশুর শাশুড়ি ফোন ধরে না। পরে রাত 9টার সময় আমাকে ফোন করে বলা হলো তুমি আমাকে ভুলে যাও, তুমি তোমার কাগজ পেয়ে যাবা। আপনার স্ত্রী? আমার স্ত্রী। বহুত চেষ্টা করছি ভাইয়া, স্ত্রীর পায়ে ধরছি, শ্বশুরের পায়ে, শাশুড়ির, মামা, খালাওর যতজন আছে সবাইকে বুঝাইছি যে আমার পাসপোর্টটা দিয়ে দেন, আমি চলে যাই। আমি একজন প্রবাসী, দেশে করার মতো কিছু আমার নাই। আমার যে 2টা সার্টিফিকেট তাও নিয়ে গেছে, আমার কাছে রেকর্ড আছে, বলছে যে দিয়ে দিব, আমার বাড়ি আসো। ওর বাড়ি গেছি আনতে, কুকুরের মতো পিটাইছে ভাইয়া। মারছে আপনাকে? পিটাইছে, রাস্তায় ফেলে, তারপরেও পাসপোর্ট দেয়। মানুষের দাঁড়ে দাঁড়িয়ে করছি, আল্লাহ কোন জায়গায় গেলে আমাকে আমার পাসপোর্টটা দিবে, কোনো জায়গায় পাইনি। ফোনে হুমকি দেয় যে তুমি যদি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো তাহলে তোমার নামে নারী নির্যাতনের মামলা করা হবে। আমি বিশ্বাস করিনি, কারণ যেই মেয়ে আমার সঙ্গে প্রত্যেকটা দিন 12 থেকে 14 ঘন্টা অডিও ভিডিও কলে কথা বলছে, সে আমার নামে মামলা করতে পারে না। আমি মনে করছিলাম যে এটা মানে ক্ষণিকের একটা রাগ, অভিমান আছে, ঠিক হয়ে যাবে। কিন্তু না, সত্যি আমার নামে নারী নির্যাতন মামলা করছে। মামলাতে অভিযোগ করছে আমি ওকে মারছি। জীবনে ভাইয়া ওর গায়ে হাত দিইনি, মারা তো দূরের কথা।
পরে হচ্ছে আমাকে আমার বাড়ির থেকে, কারণ আমি চোরও না ডাকাতও না যে আমি পালাবো, আমি তো কোনো দোষ করিনি, বাড়ির থেকে পালাবো কেন? আমাকে বাড়ির থেকেই কোরবানি ঈদের 2-3 দিন আগে আমাকে অ্যারেস্ট করা হয়। 28 দিন মতো আমি কাস্টাডি খাটছি। 28 দিন জেলে ছিলেন? জি। এখন আমি বর্তমানে জামিনে আছি, আমার লাইফটাই শেষ। এতটা ভালোবাসার পর কারো জীবনে এরকম হইতে পারে কল্পনা করতে পারিনি। কিন্তু আপনার সাথে যে এইসব টাকা পয়সা এগুলো নিয়ে এত কিছু হলো, আপনি কোনো উল্টা অভিযোগ দায়ের করেন এই থানাতে? আমি কিচ্ছু করিনি ভাইয়া, চাইছিলাম কি জান, যে আমার কপালে আছে, এর বিচার আল্লাহ করবে। আমার পাসপোর্টটা দিকে আমি দেশ ছেড়ে চলে যাব। এখন যে আমি একটা চাকরির জন্য দরখাস্ত করব, আমার ডিপ্লোমার আমার এসএসসি সার্টিফিকেটও নিয়ে চলে গেছে। আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছেন? আমি টেক্সটাইলে ডিপ্লোমা করা। কোথা থেকে করেছেন? খুলনা ম্যানগ্রোভ ইনস্টিটিউট থেকে। এখনো তো আমার ওয়াইফ ভাইয়া, ও আমাকে ডিভোর্স দিছে কিনা আমি জানিনি, তবে ও আমাকে বলছে 27শে এপ্রিল আমাকে ডিভোর্স দিতে। 27শে এপ্রিল ডিভোর্স দিলেও তো ডিভোর্স এখন কমপ্লিট হয় নাই। 3 মাস পুজে নাই। 3 মাস পুজলে কেন কমপ্লিট হবে? আর আমার ওয়াইফের জন্য কি না করছে ভাই। ওর বাবা রং মিস্ত্রির কাজ করতো, এতটাই গরিব ছিল, আমি আমার বন্ধুদের কাছে বলতে পারবো না বলে একটা দোকান দিয়ে দিলাম, যাতে করে বলতে পারি যে আমার শ্বশুর ব্যবসা করে। প্রত্যেক মাসে 15 থেকে 20 হাজার টাকা সংসারে বাজার করে দিছি শ্বশুরের বাসায়। 5ই আগস্ট যখন দেশের পট পরিবর্তন হয়, আমার একটাই মামা শ্বশুর, সে সমস্যায় পড়ে। সমস্যার জন্য ওর যান বাঁচানোর জন্য ঘরে থাকতে পারে না, মানুষজন ওকে মেরে ফেলবে, বুঝতেই পারছেন আপনারা। আমার বউ আমার কাছে কান্নাকাটি করছে, আমার মামাকে মেরে ফেল দিবে, মামাকে বাঁচাই নাও, তুমি ছাড়া আর কেউ নেই, কেউ দেবে না, বাঁচাই দিলাম। 3,80,000 টাকা দিয়ে মীমাংসা করাইলাম। আপনি টাকা দিয়েছেন? আমার টাকা। আর আমাকে এখন ওরা মেরে ফেললো। আমাকে ওর বাড়িতে ডাকা হয় যে আসো তোমার পাসপোর্টটা নিয়ে যাও। আমি যখন ওর বাড়িতে যাই, বুঝতে পারি যে এরা সব আমার সাথে নাটক করছে, পাসপোর্ট দেবে না। আমি যখন বাড়ির থেকে চলে আসার চেষ্টা করি, তখন আমাকে এলোপাথারি মারা হয়। এই যে দেখেন, এখানে ফাটা দাগ আছে, এখানে কোন জায়গায় এলোপাথারিভাবে মারা হয়। তারপর আমি যখন পড়ে যাই, তখন হচ্ছে আমার এ জায়গা মনে এখনো দেখেন কালো দাগ আছে। তারপরে আমাকে আমার ওয়াইফ নিজে হাতে বিষ খাওয়াচ্ছে। আমি যাকে এতটা ভালোবাসি, সে নিজের হাতে আমাকে বিষ ঢেলে খাওয়াচ্ছে। কিসের সাথে এগুলো? কিছুর সাথে না, সরাসরি। কি বিষ? বিষের নামটা আমি জানি না, আমার কাছে রিপোর্ট আছে, চাইলে আমি দেখাইতে পারবো। মেডিকেল রিপোর্টে লেখা আছে? হ্যাঁ, মেডিকেল রিপোর্ট আছে। রোজার ঈদ গেছে ভাই আমার কুষ্টিয়া সরকারি হাসপাতালে। তো হাসপাতাল থেকে বলছিল পরে, যেটা হচ্ছে গাছে টাছে দেওয়ার জন্য, সবজি খেতে দেওয়ার জন্য যে পয়জনটা ব্যবহার করা হয় সেটা। তারপরেও আমি হাসপাতালে বসেও আমি হাসপাতালে বলছি না, কিছু হয়নি। আপনাকে বিষ খাওয়ালে আপনি আইনের আশ্রয় কেন নেন নাই? আমি সব কিছু ভেবে ভাবছিলাম যে ও যদি আসে, তারপরেও আমাকে বলছিল যে ও আমার সঙ্গে সংসার করবে, চলে আসবে, তাহলে আমরা দূরে চলে যাব। মালয়েশিয়াতে আমার সব কিছুই আছে, চলে যাব। আমার বাড়ির থেকে সবাই বলছে আমি পাগল হয়ে গেছি। এই জন্য আমার হচ্ছে নিউরোসার্জন ডাক্তারও দেখানো হচ্ছে। কয়দিন হসপিটালে ছিলেন? টোটাল 8-9 দিন। আমি যখন হাসপাতালে ভর্তি ছিলাম, আমার ফোন টোন তো সব আমার ওয়াইফ আগেই নিয়ে নিছে। আমার ফোন থেকে আমার পার্টনারের কাছে ফোন করা হয়, ফোন করে বলছে যে মহিবুল ইসলাম ও তো হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করছে, আইসিইউতে আছে, ওর কয়েকটা হাড় টাড় ভেঙে গেছে, হাত পা ভেঙে গেছে, কথা বলতে পারবে না, ওর চিকিৎসা খরচ টাকা লাগবে। আমার পার্টনার শোনার পর আমার নাম্বার যখন ফোন দেয়, যখন আমার কোনো কিছুতে পাইনি, তখন হচ্ছে আমার ওয়াইফের কথাই বিশ্বাস করে 5,20,000 টাকা দিয়েছে। যখন আমি সুস্থ হইলাম 3-4 দিন পর, আমার ভাইয়াকেও ফোন করে বলে যে ভাইয়া ওর কী অবস্থা, টাকা পাইছেন? ওর ওয়াইফ তো ফোন করে টাকা নিছে। কত দিক দিয়ে ধোকা দিছে। এখন আমার সব কিছু শেষ। আমার পার্টনারও যখন জানে যে আমি আর মালয়েশিয়ায় যাইতে পারবো না, আমার পাসপোর্ট নাই, আমার নামে কেস হয়েছে, আমার আর ফোন ধরে না, ও কোনো হিসাব পাতি আমাকে দেয় না। এখনও আমি ফিজিক্যালি সেটা সাফার করছি। আসলে সত্যি কথা বলতে, একবার আমার বউ আমাকে মেরে ফেলতে চাইছে, আর 2বার আমি নিজে নিজে চাইছি। কিন্তু 2বারের মধ্যে একবার আমি 16-17টা ঘুমের ওষুধ খাইছিলাম, ওই বিষ খাওয়ানোর পরই, যে কাকে ভালোবাসলাম, কার জন্য সব কিছু করলাম, কোথার থেকে কোথায় আসলাম, কেন আমার সাথে এরকম হইলো। কিন্তু সেবারও মরিনি। আল্লাহ চাই না মনে হয় যে আমি মরে যাই। স্থানীয় কোনো জনপ্রতিনিধি দ্বারা ব্যাপারটা মীমাংসা করার চেষ্টা করা হয়েছিল কখনো? ওরা কারোর কথাও শুনেনি। থানায় 2বার বসা হয়েছিল। প্রথমবার জিজ্ঞেস করা হয়েছিল মেয়েকে যে তুমি ছেলের 1% একটু দোষ দেখাও তো, যে জন্য তুমি ভাত খাবা না। আমার কোনো দোষ দেখাইতে পারেনি। তারপরে বললো আচ্ছা ঠিক আছে, 10 দিন তুমি ভাবো, 10 দিন ভাবো, 10 দিন তোমরা দুজন কথাবার্তা বলো, যখন সব কিছু ঠিকঠাক হয় কিনা। সব কিছু ঠিক হয়ে গেল। 10 দিন পর যখন আবার থানায় বসা হইলো, মেয়ে বললো আমি হচ্ছে যাব। আমি অনেক ভাগ্য করে এমন ছেলে পাইছি, ওর কোনো দোষ নাই, ওর সাথে যা হয়েছে সব আমার দোষে বা আমার মার দোষে। আমার মার লোভের জন্য থানায় যে কথা বলছে, সেই আমার শাশুড়ি ওকে স্যান্ডেল খুলে মারা শুরু করে। থানার মধ্যেই? থানার ভিতরেই, সবার সামনে।
তখন থানার ভিতর থেকে আমার শাশুড়িকে বার করে দেওয়া হয়। আমার শ্বশুরকে অনেক বকাঝাকি করে পুলিশরা, বা ওখানকার স্থানীয় যারা প্রতিনিধি যারা ছিল, জনপ্রতিনিধি, হ্যাঁ, সবাই খুব বকাঝকা করে যে আপনার চোখের সামনে আপনার মেয়ের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, আপনি দেখছেন না। আমি থানার ভিতরে বলছিলাম, আমার শ্বশুর হচ্ছে যখন সমস্ত প্রকার ডকুমেন্টস অনুযায়ী আমার টাকা দেওয়া লাগবে, তার মেয়ে নিয়ে গেছে, ওদের জায়গা জমি বলতে ভাইয়া কিচ্ছু নেই, 98 পয়েন্ট জায়গা, সেটার উপরে ওরা কোনো রকম ঘর করে আছে, এটা বিক্রি করে ওরা হচ্ছে টাকা দিতে চাইলো। তাই আমি বললাম টাকা লাগবে না, আপনি মেয়েই দিয়ে দেন, ও তো আমার সঙ্গে সংসার করতে চাই। টাকাটা কি করেছে আপনার কাছ থেকে নিয়েছে? টাকাটা নিয়ে আমি যতদূর শুনেছি, আমি জানতাম যে আমার এক্স ওয়াইফ প্রচণ্ড লেভেলের জুয়া খেলে, প্রচুর পরিমাণ জুয়া খেলে। আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে, ও ক্রিকেট ফুটবল সমস্ত ব্যাটিং জানে, যতটা না আমি জানি। টাকাটা ওখানে দিয়ে দিচ্ছে আপনার কাছে, তাই মনে হচ্ছে? জুয়া খেলে? আমার মনে হয় জুয়া খেলে হারছে। যখন আমি শুনছিলাম যে হচ্ছে ওই বাড়ির ওইটুক জমি বিক্রি করে আমার টাকা দেওয়া লাগবে, আমার বাবা বলছিল দরকার নেই, মেয়েকে সংসার করতে দেন, আমার ছেলে আপনার মেয়েকে প্রচুর ভালোবাসে, ওকে ছেড়ে দেন, ওরা দুজনে যেখানে সংসার করতে চায় সেখানে করুক, আমার সঙ্গে চলে আসতে রাজি। তারপরে থানার থেকে বলা হইলো সামনে শুক্রবার যারা হচ্ছে ওখানে এই মিটিংটা করছিল, এরা সবাই মিলে যায়, 10-15 জন ছিল, 10-15 জন যায়, ছেলের হাতে মেয়েকে উঠাই দিবে। মানে আপনার হাতে উঠাই দিবে? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক। বৃহস্পতিবারের দিন ফোন করে বললো আমি অসুস্থ, আসার দরকার নেই, সোমবারে আসো। সোমবারের দিন বললো সোমবারে দরকার নেই, বুধবারে আসো। বুধবারের দিন বললো আমি আর লিগালি তোমার ওয়াইফ নাই, আমি তালাক দিয়ে দিছি, আমার মা চায় না তোমার সঙ্গে সংসার করি। আমার মা বলছে যে যেখানে এত কিছু হয়ে যায় ওখানে গেলে আমার মান সম্মান থাকবে না। তারপর আর কোনো কথা হয়নি। বর্তমান মামলার ব্যাপারটা কি অবস্থায় আছে? আমার মামলা ওইটা চলছে, আর আমি হচ্ছে পাসপোর্ট রিকভারি করার জন্য আমি একটা মামলা করছি, ওর যে অডিও ক্লিপ আছে সেটা দিয়ে পাসপোর্টটা উদ্ধারের জন্য। কি দোষ ছিল আমার, অন্তত এইটুক বলে যাইতে পারতা, কি করিনি তোমার জন্য, চাইছিলাম তোমাকে আকাশে উড়াইতে, আর তুমি আমাকে মাটিতে ফেলে দিছো, এমনভাবেই ফেলছো যে আমার আর কিছু করার নাই, সব কিছু করছি তোমার আর তোমার ফ্যামিলির জন্য, তুমি তো আমাকে কোনোভাবেই ছাড়োনি, ধ্বংস করে দিছো। জানি না কি হবে, তো নিশ্চয়ই এর বিচার একদিন আল্লাহ করবে, আমি সেই বিচারের অপেক্ষায় আছি, আল্লাহ যেন আমাকে দেখাই দিতে পারে। কোনো কিছু হইলেই আমার উপরে এত পরিমাণে একটা মেন্টালি টর্চার আসতো যে ওর কোনো ভাই নাই, আমি ওই বাড়ির বড় জামাই, যা করতে হবে এখানে করতে হবে। আমাকে বলতো তোমার বাবার তো আরও 3টা ছেলে আছে, আমার তো কেউ নাই, তুমি যা করো এই জায়গায় করো, সম্পত্তি টম্পত্তি যাই কিনা যাই করো এই জায়গায় করো, আমার বাবা মা 2 দিন পর দেখবে কেনা, আমার বাবার কাজ থাকে না, আমার বাবা খাইতে পারে না, আমার মা অসুস্থ, চিকিৎসা করার কোনো ব্যবস্থা থাকে না, যা করো এই জায়গায়। কিছু হইলেই আমার শাশুড়ি এমন একটা প্রেশার ক্রিয়েট করতো, বাড়িতে রান্না বান্না বাদ, আমাকে মালয়েশিয়ায় স্থির থাকতে দিত না। 1-2 মিনিট পর পর ফোন, 1-2 মিনিট পর পর ফোনে, এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা লাগবে সেটা লাগবে। এই থেকে আমি মনে করছিলাম যে এই জায়গায় যদি আমি করে দিই তেমন আমি বাঁচবো। আমি বুঝতে পারিনি যে ওরা আমাকে ব্যবহার করছে, ওরা আমার জীবনটা ধ্বংস করে দেওয়ার জন্য লাগছে। আজকে আমার সৎ তাই কেউ কিচ্ছু নাই, আমি পুরো ধ্বংস। একটা চাকরির জন্য মানুষের কাছে যাইতে পারছি না, কারণ চাকরির সিভি দিতে হবে, তো সার্টিফিকেট নিয়ে যাওয়ার কারণে আমার সার্টিফিকেটও নিয়ে গেছে যাতে করে আমি কোনো জায়গায় না যাইতে পারি, ও পুরো রাস্তায় দাঁড় করাই দিছে আমাকে। নাহলে ও জানতো যে ওর পাসপোর্ট থাকলে বিদেশে চলে যাবে, সার্টিফিকেট থাকলে ও 5-6টা ভাষা জানে, ও অনেক রকম কাজ জানে, ও কোনো না কোনো জায়গায় চাকরির একটা ব্যবস্থা করে ফেলবে। আপনি 5-6টা ভাষা জানেন? জি। কি কি ভাষা জানেন? আমি তামিল জানি, ইন্দোনেশিয়ান ভাষা জানি, আমি হচ্ছে মালাই ভাষা জানি, হ্যাঁ কম বেশি হিন্দি পারি, বাংলা পারি, আর একটু ইংরেজিও পারি। এইতে ও একবারে চারিদিক দিয়ে আমাকে ধ্বংস করে গেছে, যে ও সার্টিফিকেট থাকলেও তো কোনো না কোনো জায়গায় চাকরির জন্য, টেক্সটাইল ইঞ্জিনিয়ার কোনো না কোনো জায়গায় যাই জব করে ফেলবে, কম বেতন হোক। পাসপোর্ট থাকলে ও চলে যাবে বিদেশে, ওকে ছাড়া যাবে না, সব দিক দিয়ে ও ধ্বংস করে থুয়ে গেছে। জানি না কি হবে, তবে হ্যাঁ আল্লাহ নিশ্চয়ই এর বিচার করবে। এমন করে থুয়ে গেছে ভাই, আমার ডুয়েল কারেন্সির একটা অ্যাকাউন্ট, সে কার্ডটা নিয়ে গেছে, কার্ডটা ব্লক হয়ে গেছে, সেই কার্ডটাই আমার 28,000 রিঙ্গি আছে, যা আমার তুলতে হলে এখন মালয়েশিয়া যাওয়া ছাড়া আমার কার্ড ঠিক করা সম্ভব না।
ওখানকার ব্যাংকের কার্ড, ওইখানকার ব্যাংকের কার্ড, হংলিয়ন ব্যাংকের কার্ড। 28,000 রিঙ্গিত, 28,000 রিঙ্গিত আছে, অ্যাকাউন্টে। সেটা এখান থেকেও তোলার চেষ্টা করতে পারেনি, কারণ ওইটার পাসওয়ার্ডও জানে না। এখন পাসপোর্ট ছাড়া আমি সেখানেও যাইতে পারবো না, আমার ওইটাও তোলা সম্ভব না। আমি 10-20 টাকা করে বাবা মার কাছ থেকে চাইয়ে নিয়ে আমার রাস্তায় বের হইতে হয়। আর আমার তো আর কিছু করার নাই। যেই ছেলে আমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছি, আমি আজকে 5 মাস আমার বড় ভাই ছোট ভাই কারোর কাছে এটাও বলতে পারিনি যে ভাই আমার হাত খরচের টাকা নাই, আমাকে তোমরা 1,000 টাকা দাও। আমার বাবাকে কোনো রকম বলি যে আব্বা আমি তো একটু বাইরে যাব, কিছু টাকা দিতে পারবেন? নিজের কাছে লজ্জা লাগে যে প্রতি মাসে বাবা মা ভাই বোন স্ত্রী শ্বশুর শাশুড়ি সবাইকে যে দিয়ে গেছি, সে আর একজনের কাছে কিভাবে হাত পেতে চাই ভাই। আজকে 4 মাস আমি বোধহয় একটা রাত্র নাই যে আমি ঠিকঠাক ঘুমাইছি। আমার ঘুমের ওষুধেও ঘুম আসে না। আমার মা সারাক্ষণ আমাকে পাহারা করে যে না ছেলের উপর দিয়ে প্রায় 3 বার এরকম গেছে, আল্লাহ না জানে কখন দেখে আমার ছেলে আবার না সুইসাইড করে ফেলে। মা সবসময় বসে থাকে। আমি আজকে লাস্ট 4 মাস মনে হয় একবারও পেট ভরে খাইতে পারিনি। আমি খাইতে গেলেই কান্না লাগে। আমি কোনো জায়গায় যাইতে পারি না। আমি ঘরে একটা মেয়ে মানুষ না যেভাবে বন্দি হয়ে থাকে তার থেকেও বেশি বন্দি হয়ে থাকে আমি। কারণ মানুষজন আমাকে দেখলে কথা বলে যে অমুক জনের ওয়াইফ চলে গেছে, ওই দেখ ও বউকে সবকিছু দিয়ে ফকির হয়ে গেছে, জেল খাইতে আসছে। তো আমার দোষটা কোন জায়গায়, আমি কি করছি?